একটি গণতান্ত্রিক সরকার যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের মাধ্যমে আসে তাহলে কিন্তু দীর্ঘ একটা পরিকল্পনা থাকে। এই সরকার কিন্তু একদম কনফার্ম ছিল না নির্বাচন এই সময় হবে। আমাদের মতো দেশগুলোতে কিন্তু হঠাৎ করে সমস্যা এসে পড়ে। যদি আমরা আসলেই জনগণের পাঁচকে সম্মান করি, গুরুত্ব দিই, তাহলে দ্রুতই আমি বলবো জ্বালানি খাতের সমস্যার সমাধানও হওয়া উচিত। আমার মনে হয় গতগুলো থেকে গ্যাসের সমস্যাটা একটু ভালোর দিকে আসতেছে। আমি টেলিভিশন আজকে যেটা দেখলাম, টিভিতে সংবাদপত্রে গ্যাস আসলে হবে না, গ্যাস ঘরে আসতে হবে। যারা অভিজ্ঞ তাদের কিন্তু এই সমস্ত জায়গায় দেওয়া উচিত। আমার মনে হয় এটি প্রাইম মিনিস্টারের লক্ষ্য করা উচিত হবে। আসিফ মাহমুদ নিজে স্বীকার করেছে যে ক্যাবিনেট মিনিস্টার 2029 সাল পর্যন্ত তারা থাকতে চেয়েছিল। পার্লামেন্টে যারা মেম্বার আছেন তাদের কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যারা ক্ষমতাসীন দল। আর আমরা মনে হয় এখন আর ঝগড়া করার সময় নেই। দেশটা চালাতে হলে আসলে একটা ধ্বংসস্তূপের উপর কিন্তু আমরা দেশ চালাচ্ছি। দেশের দিকে লক্ষ্য রেখে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব অগ্রসর হতে হবে। যেই দায়িত্বটা পায় সবাইকে কগনিজেন্সে এনে সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখব। তেল, গ্যাস, বিদ্যুৎ এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের। এটা তো অবশ্যই এইটার সমস্যার মূলে অবশ্যই একদিনে হয়নি, এটা তো অনেক দিন ধরে হয়েছে। কিন্তু এটার জন্য কি যথেষ্ট প্রস্তুতি আছে? বা এখন সরকারের মন্ত্রীরা যেভাবে বলছে, তো অনেকটা অসহায়ের মতো কথা বলছে যে দিন গুনতে হবে, এছাড়া উপায় নাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ সাহেবের শেষাংশে খুব সুন্দর সুন্দর বক্তব্য তুলে দিয়েছেন এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সরকারকে সতর্ক করে দিচ্ছে, এইগুলি আলোচনার মধ্যে নিয়ম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন সেখানে অর্থাৎ এই সরকার কিন্তু নিয়ম হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার যদি পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের মাধ্যমে আসে তাহলে কিন্তু দীর্ঘ একটা পরিকল্পনা থাকে। এই সরকার কিন্তু একদম কনফার্ম ছিল না নির্বাচন এই সময় হবে, অর্থাৎ কি করবে। তারপরে কিন্তু অনেক পরিকল্পনা করে আসছে। ফলশ্রুতিতে আমাদের মতো দেশগুলোতে কিন্তু হঠাৎ করে সমস্যা এসে পড়ে। যেমন মনে করেন তেল গ্যাসের সমস্যাটা, এটা কিন্তু একটা ক্রাইসিস আছে। কিন্তু আমরা দেখব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ক্রাইসিসটি হলো, যে যুদ্ধটা এখনও চলতেছে, এটা কিন্তু খুব সম্ভবত প্রলম্বিত করতেছে এই সমস্যা। এই জন্য একটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে, এখানে আমি স্বীকার করব যারা অভিজ্ঞ তাদের কিন্তু এই সমস্ত জায়গায় দেওয়া উচিত। কারণ মন্ত্রীরা হচ্ছে, আমরা জাস্ট ব্রিটিশ পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের প্রধানমন্ত্রী আসল থাকলেও সে একটা ক্যাবিনেট কিন্তু টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে হয়। সেখানে যে ক্ষেত্রে যে এক্সপার্ট সেখানে আনতে হয়। আমার মনে হয় এটি প্রাইম মিনিস্টারের লক্ষ্য করা উচিত হবে। কারণ আমরা দেখব, সহজভাবে আমি বলি, যদি আমি যার সম্পর্কে একটু সমালোচনা করব তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমার মনে হয় যে এই সেক্টরটি যাকে দেওয়া হয়েছে তিনি কিন্তু একটা সমস্যায় পড়েছিলেন, কনসার্টের সময় একটা সমস্যায় পড়েছিলেন। আমার মনে হয় এইগুলি প্রাইম মিনিস্টারের লক্ষ্য করতে হবে, যেই লোকটা আমার আগে ক্রাইসিসটা সলভ করতে পারে নাই, তার জন্য আমার সরকারে ওই সরকারের বিএনপি সরকারেরই অনেক সুনাম নষ্ট হয়েছে। সেই লোকটি প্রকৃতপক্ষে পারবে কিনা এবং ওই ক্ষেত্রে এক্সপার্ট সেখানে আনতে হবে। যেমন আমি আরও একটি কথা বলবো, যেমন করে আমি অবশ্য বলতে পারি না, অধিকাংশই হচ্ছে আমার ছাত্র অথবা আমার বন্ধু, তার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন এমন একজন অ্যাডভাইজার যদি আমি আনি, যে না আমার সেই অ্যাডভাইজারের সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে, তাহলে সে যত ভালো কাজই করতে চায়, ওই যে পিপুলস যে এটা যেটা সেই ধারণাটা শেষ হয় না। সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রাইম মিনিস্টার খুব লক্ষ্য রাখতেছেন এবং এই যে 180 দিন 6 মাস শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হয় আমরা একটা পরিবর্তন আস্তে আস্তে
দেখতে পাবো। তো আমি খুব আবারও অভিনন্দন জানাচ্ছি আলতাফ পারভেজ সাহেবদের মতো লোকটা টক শোতে এসে এইগুলি হলে হবে কি গঠনমূলক সমালোচনা হিসাবে প্রাইম মিনিস্টার সাহেবকে দেখতে হবে, এবং ওই পার্লামেন্টে যারা মেম্বার আছেন তাদের কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যারা ক্ষমতাসীন দল, এবং সেটাই কিন্তু ওই অ্যাটিটিউডটা কিন্তু প্রাইম মিনিস্টার নিয়ে আসছেন লন্ডন থেকে। আপনি দেখেন নির্বাচনে পরপর কিন্তু সাথে চলে গিয়েছেন কোথায়, অপোজিশন পার্টির লিডারের বাসায়, এমনকি নাইস সাহেবের বাসায় গিয়েছেন। এটা কিন্তু আগে আমাদের পলিটিক্যাল কালচার ছিল না। সেই ক্ষেত্রে হচ্ছে কি ওই অপোজিশন পার্টি যদি সঠিক বিষয়গুলো উত্থাপন করে, তেল গ্যাসের সমস্যাটা বিভিন্ন সমস্যা, সেটাকে ক্ষমতাসীন দল দেখতে হবে, পজিটিভলি কীভাবে আগাতে হয়। তবে আমি বলতেছি প্রাইম মিনিস্টার কি অল্প কিছুদিন সময় দিয়েছিল, আজকে কিন্তু আমার মনে হয় গতকাল থেকে গ্যাসের সমস্যাটা একটু ভালোর দিকে আসতেছে। আমি টেলিভিশন আজকে যেটা দেখলাম ব্রেকিং নিউজে, তো অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাস আসতেছেই করতেছে। তবে আরও একটি সঠিক কথা বলছেন, হঠাৎ করে কিন্তু আমি এই সমস্যাটা সমাধান করতে পারবো না, এটি বিশেষ করে সময় অবশ্যই দিতে হবে। একটু কথা আপনাকে এখানে বলে রাখছি, আলতাফ পারভেজ সাহেব যে বক্তব্যটা তুলেছেন সুন্দর, আজকে আমার বক্তব্যটা ভালোই লাগতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি গণতন্ত্র কিন্তু দলীয় সরকার, গণতন্ত্র যেহেতু দলীয় সরকার, দলীয় নেতাদের বিভিন্ন জায়গায় কিন্তু তা কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে হবে। আমার দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন আমলাতন্ত্রের দুটো নিয়ম আছে, ম্যারিজ সিস্টেম অ্যান্ড স্পয়েল সিস্টেম। ওই স্পয়েল সিস্টেমটার মধ্যে সাধারণত দলীয় নেতাদের বিভিন্ন জায়গায় বসানো হয়, তারা যখন খারাপ কাজগুলো করে তখন নেক্সটে বলা হয় তোমাকে এই সম্ভাবনা, এই চান্স দেওয়া হবে না। সেই ক্ষেত্রে উচিত হবে যে এরা যদি ট্রেন্ড আপ না হয়, অর্থাৎ যদি ভালো কাজ না করতে পারে, তাহলে অবশ্যই প্রাইম মিনিস্টারের লক্ষ্য রাখতে হবে যে আমার দেশ বড়। ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে বক্তব্যটি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ দেশের দিকে লক্ষ্য রেখে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের অগ্রসর হতে হবে। জি, অবশ্যই আপনি স্পয়েল সিস্টেমের কথা বলছিলেন। স্পয়েল সিস্টেম নিয়েও কিন্তু পরবর্তীতে অনেক সমালোচনা, কারণ ওই সিস্টেম অনেক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিল। আপনি অবশ্যই সেটা জানেন, পরবর্তীতে হয়তো আপনি বলতে পারবেন। আমি মোহাম্মদ কামরুজ্জামান রতন দুটো প্রসঙ্গ আপনার কাছে তুলি, আপনি উত্তর দিতে পারবেন। একটি হলো যে প্রাইম মিনিস্টার তিনি যে গতিতে চলছেন, তিনি যে চিন্তাভাবনা করছেন, তার এই চিন্তাভাবনার তার টিম কি সেই গতিতে বা সেই চিন্তাভাবনাকে ধারণ করে যেতে পারছেন কিনা। এখানে অনেকে মনে করেন যে উনি যেটা চিন্তা করছেন বা উনি যে গতি, তার টিমে সেই রকম গতি নেই। একই সাথে যে এই যে 180 দিনের হলো, আপনি একটা বলছিলেন যে তার দলীয় লোক বা যেখানে দেয়া হোক তাকে তারেক রহমানের কাছে জবাবদিহি করতে হবে, সবাইকেই করতে হয় আমি শুনেছি। তো সেটা হলে তার অবশ্যই তাদের রিপোর্ট কার্ড আছে। এখন যে মন্ত্রিপরিষদ তারা আসলে কি পারফর্ম করলেন সেটা নিয়েও তো অবশ্যই তিনি চিন্তাভাবনা করবেন। আপনার কথাটাই তো সত্য, রিপোর্ট কার্ড মানে লাল কার্ড। কিন্তু স্যার যেভাবে শিক্ষক হয়ে বন্ধুবান্ধব আমাদের মতো ছাত্ররা যদি অপকর্ম করি জ্ঞাতসারে, স্যার যদি ওখানে কৃপা করেন, সত্য কথা না বলেন, তাহলে তো আমার টোটাল বাংলাদেশের মানুষগুলো সেখানে বঞ্চিত হবে। নিশ্চয়ই স্যার সত্যকে সত্য বলবে, আর যারা ভালো করবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং যারা খারাপ কাজের জন্য আমার এই তারেক রহমান সমালোচিত হবে, ওনাদের জায়গা থেকে ওনারা সত্য কথাটা বলবে, এটা জাতি আশা করে। এখন স্যারের বিবেকের কাছে বা বিবেক প্রসূত যে কথাবার্তা জাতি উপকৃত, আমি ওইটাকে দিয়ে ছেড়ে দিলাম। আমি তো ওই যে এখানে আলতাফ ভাইরা, ওনারা তো জ্ঞানী মানুষ, একটা জায়গায় কিছু কিছু জায়গা আমাকে যদি আমি না বলি, এটা একটু মানে আমি মনে করি যে এই জায়গায় একটু বলা উচিত। সেটা আমি গত অন্তর্বর্তীকালীন সরকার, এর আগে তো দেখেছি 91 থেকে আমরা তো তত্ত্বাবধায়ক সরকার, উনি যেটা বললেন যে তার দায়িত্ব ছিল ইলেকশন করানো, তারা তো 18 মাস সময় পেয়েছিল। আমরা 3 মাসের যতগুলো শাহাবুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে লাস্ট আমরা যতগুলো তত্ত্বাবধায়ক আমরা ইলেকশনগুলো দেখলাম, তাদের নিয়ে বা তাদের মন্ত্রী পরিষদের কোনো এপিএস মানে 3 মাসের মধ্যে কাউকে তো দুদক ধরে নাই। দুদকের তদন্ত টিম কিন্তু তাদের নিয়ে গঠিত হয় নাই। এবং পরবর্তীতে আমরা দেখেছি আসিফ মাহমুদ নিজে স্বীকার করেছে যে ক্যাবিনেট মিনিস্টার 2029 সাল পর্যন্ত তারা থাকতে চেয়েছিল। সুতরাং আমি তো ওইটাকে আমি স্বীকার করব, ওইটাই ছিল বাস্তবতা। এবং অনেকেই ইলেকশন চায় নাই, এবং ইলেকশন না চাওয়ার মধ্যে যে অনেকগুলো এখানে কুশীলভ, তারাও কিন্তু একটা মানে যাই করে সেটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে আজকে রাষ্ট্র আসছে ক্ষমতায়, একটা গণতান্ত্রিক প্রসেসে। এইখানে যদি কোনো ফেলিউর থাকে, ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে আপনাকে প্রথম ওন করতে হবে, ওইটার উপর আমার জাস্টিফাই
আমার করে তারপরে যদি এই গণতন্ত্রের মধ্যে যদি পোকা থাকে, সেই পোকাকে তুমি যেভাবে সার পোকা তাড়াতে হয় সেটা তোমরা তারাও বা তাদের বিরুদ্ধে তোমরা মানে যথাযথ ব্যবস্থা নাও। তারপর দেখেন হান্নান মাসুদ একজন এমপি এনসিপির, সে কি বলেছে? সে বলেছে আমাদের এই জোটে যাওয়া বা যেনতেনভাবে এমপি হওয়া আমাদের ভুল ছিল। তো এগুলো তো প্রতিষ্ঠিত সত্য, যে ব্যক্তি এই কথাটা বলেছে। সুতরাং ওইটাকে ম্যাটার করে, ওইটাকে আমি ধরে আমার এনসিপি ভাইদের ভুল নেই বা অন্তর্বর্তী সরকারের ভুল নেই, এটা আমার মনে হয় এটা সত্য নয়। এবং তাদের 18 মাস সময়, এবং এখানে আমি এই ক্ষেত্রে আমি স্যালুট জানাই আমাদের সেনাবাহিনীর প্রধান। উনি বলেছিলেন ওকে 18 মাস সময় ইলেকশন হবে। আপনি দেখেন ওনার ধীরতা, এবং আজ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি দেখেছি অ্যাপ্রিসিয়েট করতে, এবং ওনার কথা যে উনি রেখেছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের এখনও দেখেন, আপনারা তো অনেককে দেখেন, আপনার টকশোতে আমাদের ডাকলে আমাদের পান, অনেকেই তো কথা বলতো এখানে, জাতিকে সবক বয়ান দিতেন। স্যার আপনারা এসে ওনারা আজকে কিসের মধ্যে দায়িত্বটা নিল, কোথায় ওনাদের ব্যর্থতা, তখন এই ব্যর্থতার চোখগুলো তো আপনারা দেখাতে পারতেন। কই আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আজকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় এইখানে কেন আজকে এই অবস্থাটা? সেখানে আইনমন্ত্রী বলেন, আপনার যে কোনো মন্ত্রণালয়ের ব্যাপারে তো আপনারা কথা বলতে পারতেন। তো আমার তো মনে হয় ওইখানের ওই সময় যদি বা তাদের ব্যাপারেও যদি আপনারা সোচ্চার হতেন। আজকে আপনি এই যে আমার গ্যাসের ব্যাপারে কথা বললেন, আমি জানি বাংলাদেশে কোথায় কোথায় গ্যাস, ভোলাতে সবাই বলে উপচে পড়া, এখানে মেজর হাফিজ বলেন, যারা যারা দেখতেছে, আপনাদের ওই উত্তোলনের জন্য তো আপনি তখন সোচ্চার কণ্ঠে আওয়াজ তোলেন নাই। বরঞ্চ এই গ্যাস না নিয়ে এই এলপিজি দিয়ে যারা এই যে বসুন্ধরা গ্রুপ বলেন, সালমান এফ রহমান গ্রুপ বলেন, আপনার যারা যারা বিদেশ থেকে এলএনজি এনে এদেশের অর্থগুলোকে লোপাট করেছে, তাদের ব্যাপারে তো আপনারা কোনো সোচ্চার হয়ে কথা বললেন না। অথচ আমার দেশে নিজের সম্পদ এটাকে উত্তোলনের জন্য আমরা বিদেশিদের সাহায্য চাইলাম না। আমরা ওইখানে যদি আজকে যদি নিজের দেশের যদি এটা হতো, তাহলে আজকে বিদেশ এই পরনির্ভরতার কারণে আজকে তারা তো আমাদের একটা বেকায়দায় ফেলেছে রে ভাই। আপনার থেকে টাকা এনে আমার বাজার করতে হচ্ছে, আপনার থেকে সম্পদ নিয়ে আমার মেজবানি করতে হচ্ছে, এই দেশের 18 কোটি মানুষকে 21 কোটি মানুষকে খাওয়াতে হচ্ছে। আমার মনে হয় ওই সময় যখন যে জিনিসটা আমার সমস্যা ছিল, ওই সমস্যা কিন্তু এ দেশের আমরা দেখেছি, কিন্তু সমস্যা কিন্তু ওই সময় ভয়ে কেউ কথা বলতাম না। স্যার আমি তো টকশো থেকে আমার ন্যায্যতার কথা বলতে আমি 2বার আমার নিচের থেকে অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা তো জানি যে এই দেশে কে কীভাবে চলেছে, কীভাবে সত্য এবং নির্ভয়ে একটা আত্মপ্রত্যয়ী একটা মনোভাব নিয়ে এই বাংলাদেশে কেউ কথা বলতে পারে না। এইটাকে আমরা প্রথম স্বীকার করি। আমরা ওই শিকারের মধ্যে জুলাইয়ের যে আমরা মূল্যায়নটা, এবং যারা আত্মদান করেছে তারা যেই কারণে করেছে, সেইখানে যদি এই সরকারের কোনো জায়গায় যদি মানতে তারা যদি একটু দ্বন্দ্ব বা দ্বিধাগ্রস্ত হয়, সেখানে সবাই মিলে আপনারা কথা বলেন। আমাদের যে এই যে আপনার যেই দুটা আপনি কমিশনের কথা বললেন, গুম কমিশন বা অধ্যাদেশগুলো, যেখানে আপনার এখন যেগুলো হয়নি, কমিটি হয়েছে, ওখানে 5 সদস্য বিরোধী দল আছে, এবং ওইখানে বলেছে যে তারা যদি আসে মোস্ট ওয়েলকাম, যদি না আসে তাদের প্রস্তাবনা দিবে। এবং ওই কমিটি কিন্তু ওপেন বলেছে সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষদের তারা পরামর্শ নেবে, এবং তারা যদি এর থেকে বেটার গত গুম কমিশন বা অধ্যাদেশে যেটি আমাদের এসেছে তার থেকেও যদি বেটার কোনো প্রস্তাবনা থাকে যেটা জাতির জন্য কল্যাণকর, সেটা অ্যাকসেপ্ট করবে এই কমিটি। তো সুতরাং আমার মনে হয় যে আমরা শুধু সমালোচনা করে এই শহীদদের আর আমরা মনে হয় এখন আর ঝগড়া করার সময় নেই। দেশটা চালাতে হলে আসলে একটা ধ্বংসস্তূপের উপর কিন্তু আমরা দেশ চালাচ্ছি। আমার মনে হয় যেই দায়িত্বটা পায় সবাইকে কগনিজেন্সে এনে সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখব। জি, অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ, শেষ করে আপনি শেষে যেটা যে বক্তব্যগুলো শুনলেন, সাথে আমরা যেহেতু সরকারের 6 মাস সামনে অনেক সময় আছে, কোন দিকে আসলে নজর দেওয়া দরকার এখন, যেটা জনপ্রত্যাশা, জনগণের পালসটা যাতে প্রতিধ্বনিত হয় সরকারের? দেখুন, যদি আমরা আসলেই জনগণের পালসকে সম্মান করি, গুরুত্ব দিই, তাহলে দ্রুতই আমি বলবো জ্বালানি খাতের সমস্যার সমাধান হওয়া উচিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সমাধান হওয়া উচিত। দেখুন, ব্যাপারী স্যার একটা বলছেন যে টিভিতে তো গ্যাসের ইমপ্রুভমেন্টের খবর এসছে। আমি বলবো স্যার, টিভিতে সংবাদপত্রে গ্যাস আসলে হবে না, গ্যাস ঘরে আসতে হবে। তেমনি বিটিভিতে অনেক সময় অনেক উন্নয়নের খবর আমরা দেখেছি গত 15 বছর আগে, 55 বছর ধরে, কিন্তু সেগুলো আসলে পরে মিলানো যায় নাই আর কি। ফলে উন্নয়নের বা এই পদক্ষেপগুলো আসলে বাস্তবে থাকতে হবে।
জ্বালানি এবং আইন শৃঙ্খলা এই দুটো না হলে আমরা একটা অনুন্নয়নের ব্যর্থতার দুষ্ট চক্রে পড়ে যাব। আমরা সবসময় আমাদের সব সরকারই অতীতের সরকারকে দায়ী করেছে, এইটা নতুন কিছু নয়। এই সরকারও যদি সেই একই ফর্মুলা অনুযায়ী চলে তাহলে আসলে ওই অতীতের সরকারগুলোর যা ভাগ্যে ঘটেছে, জনগণেরও যা ভাগ্যে ঘটেছে, উভয়েরই একই ভাগ্য বরণ করতে হবে।